সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমার আজকের যিনি অতিথি, তিনি লোকসঙ্গীতের একটা পরিচিত নাম। তিনি শেখরের গান নিজের ভেতরে ধারণ করে একটি আলাদা জায়গায় চলে গেছেন। আজকে শুনবো তার গানের গল্প, তার জীবনের গল্প। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর তোমাকে আমি বরাবর যখন দেখি আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমারও ভীষণ ভালো লাগছে আজকে তোমার সাথে গল্প করবো। তো আমি প্রথমেই জানতে চাইবো যে এই যে আমি শুরুতে বললাম যে শেখরের গানকে নিজের ভেতরে ধারণ করেছো, এই বিষয়টাকে আসলে তুমি কিভাবে দেখো? ধারণ করেছি বলতে আসলে আমি জানি না, আমি হয়তো বা সেভাবেই আমার শুরুটা হয়েছে। কারণ আমি সবসময় বলি আমার গানের শুরুটা কিন্তু একদম সঙ্গীতময় একটা পরিবেশ, পরিবার থেকে। জন্মের পর একটু জ্ঞান হওয়ার পরে আমি যখন দেখেছি যে আমি একটা সঙ্গীত পরিবেশে বড় হয়ে উঠছি, তো সেখান থেকে আসলে গানটা নিজের মধ্যে কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করেছি। আর লোকগানের যে ধারাটা, আমি ছোটবেলা থেকে নানান ধারার গান করবার চেষ্টা করতাম। তারপরে যখন আমি একটু বড় হলাম, বুঝতে শিখলাম, আমার সৌভাগ্যবতী মনে করি আমি নিজেকে যে আমার লালন শাহের খুব কাছাকাছি আমার জন্ম। আর আমি যখন প্রতিযোগিতায় আসলাম তখন আসলে আমি আমিকে চিনতে পারলাম বেশি করে। কেন বলছি? কারণ আমি শুরু করেছিলাম লোকগান দিয়ে আমার অডিশন। তারপর প্রয়াত শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার যখন আমাকে বললেন যে লোকধারার গানই তুমি গেও, এবং আমার কাছে মনে হলো যখন এই পর্বটি প্রচার হলো তখন আপামর যারা এখন আমার গানকে ভালোবাসেন বা আমার যারা শ্রোতা, তারা অকপটে তাদের কাছেও আমাকে যেন একদম বাধ্যতামূলক যে আমি আপু আপনার কাছে লোকগান শুনতে চাই। তো আমার কাছে মনে হয় যে সমস্ত শাখায় বিচরণের থেকে যদি একটা ধারা নিয়ে থাকা যায়, সেটাই আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। কারণ সব কিছু একসাথে করলে আমি জানি না, হয় না যে নদীর একুল থেকে ওকুলে পৌঁছাইতে পারবো কিনা, কিন্তু আমি যদি শুধু একটা দিক নিয়ে এগোতে থাকি বা আমার একটা স্বপ্ন নিয়ে এগোতে থাকি, তাহলে হয়তো বা আমি কিছুটা হলে কিনারা হলেও ভিড়তে পারবো। তো আমার কাছে লোকগানটাকে সেটাই মনে হয় যে এবং আমি নিজেকে লাকি মনে করি যে আমি যেহেতু আমার বাংলাদেশে আমার জন্ম এবং এই মা মাটির দেশে আমি জন্মেছি, এবং লোকধারার যে ঐতিহ্যটা আমি বহন করছি বা কিছুটা হলেও চেষ্টা করছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই যে বললে যে একটা জায়গায় যদি তুমি তোমার গন্তব্যকে ধরে নাও তাহলে সেখানে যেতে পারবে, কিন্তু সেটা হচ্ছে যখন প্রতিযোগিতার সময় সবাই বলে যে ভার্সটালিটি দরকার, সেই ক্ষেত্রে আসলে কতটুকু এটার এই কথাটার সম্মুখীন হয়েছে? না, ভার্সাটাইলিটির একটা ব্যাপার যেটা হয় যে এমন তো অনেকেই আছে যে সব ধারায় সমানভাবে বিচরণ করতে পারে, কিন্তু এমন কিছু কণ্ঠ থাকে বা যে কোনো ধারায় যখন আমরা কাজ করি যে তখন আমার কাছে মনে হয় যে একজন আমি যেমন লোকধারার একটা ধারা নিয়ে কাজ করি, তো আমি চাইলেও না, কারণ আমি নিজেও তো দেখেছি যে আধুনিক গান গেয়েছি এবং দর্শক আমাকে কতটা একজন ভার্সাটাইলিটি যে ব্যাপারটা তাদের কাছ থেকে শুনে দর্শক যতটা নিয়েছে আমার কাছ থেকে ততটা নেয়নি। এবং তাদের গানগুলো যেমন তারা যখন লোকগান গেয়েছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট খুব কম করেছে। আমি যখন লোকগান গেয়েছি দর্শক মানে আমার বিষয়টা না, আমার শ্রোতারাই আমাকে তৈরি করে দিয়েছেন। আমি চাইলেও সেটার বাইরে যেতে পারি না। তবে হ্যাঁ, আমি আধুনিক গানও করেছি, মৌলিক অনেকগুলো আধুনিক গান করা হয়েছে। আমার ভালো লাগে আধুনিক গান করতে, সমস্ত ধারায় বিচার। তবে লোকধারার তো অনেকগুলো আঙ্গিক রয়েছে, তো সেই আঙ্গিকেও বিচরণ করার চেষ্টা করছি, সমস্ত ধারাটাকে চেষ্টা করছি নিজের গায়কী দিয়ে
মানুষের শ্রোতার কাছে পৌঁছানোর। কি বললে যে তোমার শ্রোতারা আসলে তোমার কাছ থেকে এই ধরনের গানই আশা করে? একদম, কারণ আমার কাছে, আমি বললাম না, আমার প্রতিযোগিতা থেকে আমার শ্রদ্ধেয় বিচারক যখন আমাকে বলেছিলেন যে তুমি লোকধারার গান করবে, লালন শাহের গান করবে, এরপর থেকে আমার মনে হয় দর্শক ওভাবেই আমাকে একদম ফিক্সড করে দিয়েছে যে এর বাইরে আমি চাইলে যেতে পারবো না। কারণ তারা আমাকে আমার লোকধারার গান যতটা বেশি পছন্দ করে, আমার মনে হয় যে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করছে আমি অন্য কোনো গান গাইলে যদি তাদের ভালো লাগছে, কিন্তু আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আপা আপনার ধারাটা এটা এবং আপনার কাছ থেকে লোকগান শুনতে চাই। তো আমার কাছে মনে হয় যে আমি যে কাজটা ভালো পারি, মোটামুটি পারি, সেই কাজেই সেই ধারাতেই বিচরণ করাটা উচিত এবং সেভাবেই চেষ্টা করছি। আচ্ছা, অনেকের কাছে শুনেছি যে লালনকে ভিতরে ধারণ করার একটা আলাদা জার্নি থাকে, সেটা তোমার ক্ষেত্রে কিরকম ছিল? না, একদম আমি জার্নি বলবো না, কারণ ছোটবেলা থেকে আমি সব ধরনের গান শিখেছি বাবার মুখ থেকে। তারপরে লালন শাহের, ছোটবেলা থেকে লালন শাহের গানের প্রতি আমার একটা আলাদা টান ছিল এবং ভালোবাসতাম। প্রয়াত শ্রদ্ধেয় আমাদের ফরিদা পারভিন ম্যাম, উনার গানটা আমাকে খুব টানতো এবং উনার প্রত্যেকটা, আমি দেখেছি বাবা ছোটবেলায় যতগুলো লালনের অ্যালবাম বা ক্যাসেট নিয়ে এসে দিত আমাকে, সবগুলো ম্যামের গানের অ্যালবাম। তো সেখান থেকে শুনেই আমার কিন্তু লালনের গান গাওয়ার চেষ্টা, এবং হয় না যে অনুসরণের একটা ব্যাপার থাকে, তো আমি ফরিদা ম্যামকে অনুসরণ করতাম। তারপর থেকে আমার কাছে মনে হতো, এবং উনাকে এমনও হয়েছে যে আমি যখন কুষ্টিয়া সেউরিয়াতে যেতাম উনাকে দেখার জন্যই যাইতাম, সারা রাত ধরে কখন উনি মঞ্চে গান করবেন ওনাকে দেখার জন্য। তো হয়তো বা হয় না একটা টান থেকে যে লালনের গানটাকে অনেক ভালোবাসার জন্য হয়তো বা লালন শাহের গান মানুষ আমার কাছ থেকে পছন্দ করে। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো যে অন্যান্য ধারার যে সঙ্গীত রয়েছে সেটার থেকে লালন সঙ্গীত কিভাবে আলাদা? কারণ অন্যান্য ধারার গান, লালন শাহের গান, লালন তো আমার কাছে আপাদমস্তক একটা ইনস্টিটিউশন মনে হয়, এবং লালন শাহের জীবনবোধ এবং লালন শাহের যে দার্শনিক চিন্তা ভাবনা আমার কাছে মনে হয় অন্য ধারা, এবং এটাও আমার কাছে মনে হয় যে আধুনিক গান বলি আমরা, যে 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 বিষয়ই বলি না কেন, সেখান থেকে আমার মনে হয় লালন শাহের অনেক কথা থেকেই এখন কিন্তু অনেক গান হচ্ছে। তো লালন শাহ হচ্ছে আপাদমস্তক একজন ভাব, বাণী এবং সুর, মানে আমি যে বললাম প্রথমে জীবনবোধ, একদম উনি জীবনের একটা মানুষের প্রতিটা অঙ্গ পতঙ্গ বা আমাদের এই যে সৃষ্টি, আমরা কেন এলাম, কেন যাব এবং আমরা এসে কি করছি, প্রত্যেকটা জীবনবোধ লালন শাহের গানের মধ্যে আছে। তো আমার কাছে এর থেকে মানে আলাদা না ভাবার কিন্তু কোনো কারণ নেই। লালন শাহ প্রত্যেকটা বিষয়ের থেকে অনেক অনেক আলাদা। যেমন রবীন্দ্রসঙ্গীত আলাদা একটা বিষয়, লালন শাহ আলাদা একটা, এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সেটা কিন্তু ভাবা হয় যে লালন একটা বিষয়, রবীন্দ্রসঙ্গীত একটা বিষয় এবং নজরুল গীতে একটা বিষয়। তো সেক্ষেত্রে লালন শাহও কিন্তু একটা আলাদা ধারা লোকগানের মধ্যে। আচ্ছা, তা এতক্ষণ যেহেতু যেই গান নিয়ে আমরা কথা বলছি, আমরা কি একটু শুনতে পারি কিনা? লালন শাহের গান অবশ্যই। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খোঁজলে জনমভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না।
আমাদের একটা ছোট বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আমরা আবার কথা বলবো। দর্শক, ফিরছে বিরতির পর। গান গেয়ে গান শিখে যে এত বেশি ভালোবাসা, মানুষের এত দোয়া পাওয়া যায়, এটা আমার কখনোই কোনোদিন কল্পনাতেও আসেনি। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল বিউটি আপুর সাথে। আপু, যাবার আগে অনেকক্ষণ ধরে আমরা লালনের গান নিয়ে কথা বললাম। এবার একটু আসতে চাই যে ছোটবেলা থেকেই সঙ্গীত পরিবেশে বড় হয়েছে, তো সেই বেড়ে ওঠাটা কীরকম ছিল? খুব ভালো ছিল, কারণ শৈশব থেকে আসলে আমার বাবা একজন সঙ্গীত গুরুর কাছ থেকেই তালিম নিয়েছিলেন। গানটা তার মনের খোরাক ছিল, গানকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি, এবং সে থেকেই বাবার সুপ্ত বাসনা ছিল যে তার কোনো একজন সন্তান গানে আসুক বা গানটাকে ধারণ করুক। হয়তো বা বাবার অনেক হয় না যে সুপ্ত বাসনা থেকে বা তীক্ষ্ণ চাওয়া থেকে আমার মধ্যে সেটা। আর সঙ্গীতটা হচ্ছে, সঙ্গীত না, যে কোনো প্রতিভা আমার মনে হয় ব্লাড কানেক্টেড একটা ব্যাপার থাকে এবং গড গিফটেড একটা ব্যাপার থাকে, তো সেটাই হয়তো বা ছিল। আর তারপরও আমি বলি যে সঙ্গীত পরিবেশে আমার জন্ম এবং বড় হয়ে ওঠা, বাবার কাছ থেকে প্রথম গানের হাতেখড়ি। আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমি এখানে তোমার সাথে বসে আছি, বসে কথা বলছি, এই সব কিছু না আমার কাছে ঐশ্বরিক একটা ব্যাপার মনে হয়। এবং হয় না যে পূর্ব পরিকল্পিত সব কিছু থাকে না, আল্লাহ তাআলা নাকি সব কিছুই পূর্ব নির্ধারিত কিছু বিষয় থাকে। তো আমার জীবনের আজকে পথ চলা বলেন, মানে আজকে আমি যা কিছু করছি, তোমার সামনে বসে কথা বল, সব কিছুই পূর্ব নির্ধারিত ছিল হয়তোবা, যার কারণে শুকরিয়া আমার রবের প্রতি যে তার এই রহমত না থাকলে হয়তো বা আমি আজকে পর্যন্ত আসতে পারতাম না। এবং ওসিলা তো আমার বাবা মা ছিলেন। তো এরপরে তো নিশ্চয়ই তোমার ইচ্ছা ছিল? আমার ইচ্ছা এই জন্য আমি বলি আপু যে আমার ইচ্ছা যতটা না ছিল, কারণ আমি না গান শিখেছি বাবার কাছ থেকে, গান গাইতে হবে এটুকু পর্যন্ত জানতাম, কিন্তু গান গেয়ে গান শিখে যে এত বেশি ভালোবাসা, মানুষের এত দোয়া পাওয়া যায়, এটা আমার কখনোই কোনোদিন কল্পনাতেও আসেনি। আমার কাছে মনে হয় পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি বাবার যেহেতু চাওয়া গানটা, সব সময়ের মতো আমি ক্লাবে যেতাম গান শিখতে বাবার কাছে। বাবার যে গুরু ছিলেন তারা বাড়িতে আসতেন, আমাকে শেখাতেন। এরপর আস্তে আস্তে আমি যখন আমার হাই স্কুলে উঠলাম, ক্লাস 5-এ ভর্তি হলাম, তখন থেকে দেখলাম যে আমাদের স্কুলের যে বিভিন্ন মঞ্চ পরিবেশন করতে করতে একটা আমার দৃষ্টিকে আমার একটা নাম হয়ে গেল যে অমক একটা মেয়ে রয়েছে, গান গাই খুব ভালো। আস্তে আস্তে সব চিনে গেল আমাকে। তো এরপর থেকে আমি বিভিন্ন দাওয়াত পেতাম, বিভিন্ন প্রোগ্রাম হলে সেখানে মঞ্চ পরিবেশন করতাম। এটা করতে করতে বললাম না, ডেস্টিনি আসলে আমার এই পর্যন্ত ছিল হয়তো। আর আমার চেষ্টার থেকে আমার বাবার প্রচুর পরিশ্রম, প্রচুর চেষ্টা এবং কষ্ট, যাই বলি না কেন, সব আমার বাবার ছিল। আমার পথটা আমার বাবা এত বেশি মসৃণ করে দিয়েছিল যে আমার চলার পথে কখনোই কোনো বাধা বিপত্তি থাকলেও আমার বাবা সেটা সুন্দরভাবে নিজের কাঁধে তুলে নিয়ে আমাকে শুধু সামনে এগিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে যখন প্রতিযোগিতায় নাম লেখালে, তখনকার সময়টা নিয়ে একটু জানতে চাই। এটাও একটা মানে একদম আমি শেষ পর্যায়ে, মানে প্রতিযোগিতায় যেদিন আমি রেজিস্ট্রেশন করলাম ওই দিনই শেষ ছিল। হলেও হতে পারতো, না হলেও না হতে পারতো, কারণ এত বেশি ফোন বিজি থাকছিল যে আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। আমি একটা দোকান থেকে বের হয়ে চলে আসলাম যে রেজিস্ট্রেশন হয়তো করতে পারবো না। ওনারা তো কয়েকটা ফোন থেকে দোকানে চেষ্টা করে যাচ্ছে, তারপর হঠাৎ একটা ফোন ধরছে, তখন আমাকে পিছন থেকে ডাকলো যে ফোনটা রিসিভ করছে। তারপরে তো ফোন ধরে আমার কোড বা ফাইনালি আমার তো যাওয়ার কথা ছিল আমার বিভাগে, খুলনা বিভাগে, কিন্তু সব যেহেতু একদম শেষ পর্যায়ে
আমি ফরিদপুর জোনে পড়লাম এবং যথারীতি আমি অডিশন দিলাম এবং খুব ভালোভাবেই অডিশনটা পার করে এই তো বাকি জার্নিটা সবাই জানে। তো এই লালন নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার আমি প্রথমে বললাম যে লোকধারার অনেক গান রয়েছে, যেমন তার মধ্যে শুধু লালন শাহ নয়, শাবদুল করিম, হাসন রাজা, রাধা রমন দত্ত, উকিল মুন্সি এবং এরকম অসংখ্য মনীষী, অসংখ্য মহাজনের জন্ম আমাদের বাংলাদেশে। আমি চেষ্টা করছি সবার গান নিয়ে কাজ করবার এবং সবার গান কণ্ঠে ধারণ করবার বা শেখার চেষ্টা করি। আর লালন শাহের গানটা হয় না যে বেসিক একটা ব্যাপার আমার মধ্যে, যে এটা আমার থাকবেই, এটা ছাড়া বিউটিকে কল্পনা করাও যাবে না। তো লালন শাহের পাশাপাশি আমি বিভিন্ন ধারার গানকে আমার দেশের বাইরের দর্শক বলেন, দেশের সব জায়গায় প্রান্তে যেন আমি পৌঁছে দিতে পারি ভালোভাবে, সেটার একটা চেষ্টা আমার মধ্যে আছে। আর লালন শাহের গান নিয়ে, এটা আমি অনেকবার বলেছি, এখনও শেষ পর্যন্ত কার্যকর করতে পারিনি 100 গানের একটা আর্কাইভ আমার নিজের চ্যানেলে, সেটা চেষ্টা করছি, সেটা কাজ অব্যাহত আছে, চলছে। আর আমার লালন শাহের গান নিয়ে অনেক 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 দূরে যাবার ইচ্ছা এবং সারা জীবন লালন শাহের গানকে নিজের মধ্যে ধারণ করবার যত চেষ্টা আমি সেটুকু করে যাব। তো এখন আসলে কি নিয়ে ব্যস্ততা চলছে সেটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। ঠিক আছে দর্শক, ফিরছি বিরতির পর। তুমি আমার পোষা পাখি ও হে দয়াময়। দর্শক, ফিরলাম বিরতির পর। যাওয়ার আগে জানতে চেয়েছিলাম যে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে? এখন যেহেতু টিভি প্রোগ্রামগুলো কন্টিনিউ, টিভি লাইভ চলছে, আবার সিঙ্গেল আমার গত কিছুদিন আগে 4টা গানের মিউজিক ভিডিও আসছে বিভিন্ন চ্যানেলে। সিঙ্গেল গানগুলো মিউজিক ভিডিও আকারে বের হয়েছে এবং আরও গানের রেকর্ডিং চলছে, আরও বাকি রয়েছে। সব মিলিয়ে, আর প্রোগ্রাম তো এখন ইনডোর প্রোগ্রামগুলো টুকটাক চলছে, সব মিলিয়ে গানের মধ্যেই আছি। আর যেহেতু গানের মানুষ, গানের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। তো এই যে বললে যে নতুন গান আসছে, তো সেগুলো নিয়ে একটু বিস্তারিত কিছু বলা যাবে? নতুন গান আমি 2টা গান করেছি, মৌলিক গান। এটাও আসবে বিভিন্ন চ্যানেলে, 2টা চ্যানেলের জন্য কাজ করেছি। আরও কিছু গান, এই গানগুলোর মিউজিক করেছে হচ্ছে রাজা বশির ভাই, আমাদের খুব প্রিয় এবং প্রিয় শিল্পী উনি। তো এই 2টা গান আসবে এর মধ্যেই। গানের কাজ শেষ, এখন মিউজিক ভিডিও কাজ শেষ হলে বিভিন্ন চ্যানেলে আমরা পাবো। তো এই যে গান গাওয়া একটা জিনিস আর মিউজিক ভিডিও আরেকটা জিনিস, তো সেটা তোমার কাছে কিরকম লাগে? আমার কাছে ভালোই লাগে, কারণ আমরা যখন লাইভ গান করি সেটাও তো যেমন মিউজিক ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন লোকেশন ওয়াইজ আমাদের গানের থিমকে চিন্তা করে মিউজিক ভিডিও করা হয়। সেটা যখন পরিপূর্ণ একটা মিউজিক ভিডিও দেখি স্ক্রিনে, ভালোই লাগে, নিজেকে দেখতেও ভালো লাগে। আচ্ছা, তো সেটার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করো? সেভাবে যারা আসলে মিউজিক ভিডিওর প্রডিউসার, যারা ক্যামেরায় থাকেন, তারাই আসলে গানটা আগে শুনে গানটা কিভাবে দৃশ্য ধারণ করার দরকার বা শিল্পীর কতটুকু এফোর্ট দরকার বা আমার কিভাবে গানটাকে প্রেজেন্ট করতে হবে, সব কিছু ওনারা বলে দেন। সেভাবেই নিজেকে আগে প্রিপারেশন নেই, আগের থেকে বলা হয়ে থাকে। সেখানে তোমার কতটুকু ইনভলভমেন্ট থাকে বা আইডিয়া থাকে? 100%, কারণ হচ্ছে যেহেতু আমি গানটা গেয়েছি এবং শিল্পী আমি, তো সেক্ষেত্রে আমার সম্পূর্ণ স্বাধীনতা থাকে। আর আমার কাছে যেটা মনে হয়, আমি আমার ম্যাক্সিমাম গানগুলোতে আমি নিজেই, হয় না যে মিউজিক ভিডিওর জন্য আলাদা আর্টিস্ট বা মডেল খুব একটা নেই, কারণ 2-1টা গানের আছে এমন যে আমি নিজেই মডেল, নিজেই শিল্পী। আর আমি প্রেফার করি যে গানটা তো হচ্ছে ভালো লাগার একটা বিষয়, মনে দাগ কাটার একটা বিষয়। যদি দর্শকের গানটা আগে মনে
দাগ কাটে তখনই না দেখার বিষয় হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু গানটা গেয়েছি, শিল্পী আমি, তো দর্শক শিল্পীটাকেই প্রাধান্য দেবে এবং শিল্পীটাকেই মানুষ চিনুক। তো আমার ম্যাক্সিমাম গানে আমি নিজেই লিপসিং করি বা মডেল বলেন যা কিছু। তো পরিবারের মানুষের কাছে আবার একটুখানি আসি, তারা কতটুকু আসলে সহযোগিতা করে? পরিবারের সহযোগিতা না থাকলে তো আজকে বিউটি এই জায়গায় থাকতো না, আমার কাছে যেটা মনে হয়। আর এখন যেহেতু আমার ছোট একটা পরিবার, আমার 2 সন্তান, আমার হাজবেন্ড, তার কথা না বললেই নয়, কারণ এত বেশি সাপোর্টিভ, এবং তার এই সাপোর্টটা না পাইলে আমি হয়তো বা, হয় না যে বিয়ের পর যে কোনো মানুষের কিন্তু একটা বাধ্যবাধকতা চলে আসে, দায়বদ্ধতার জায়গা থেকে হোক, পরিবেশ পরিস্থিতির জায়গা থেকে হোক। কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টাটা, আমি যেমন আমার বাবার কাছে একজন স্বাধীনচেতা মানুষ ছিলাম, যখন যেটা করতে চেয়েছি করতে পেরেছি, আমার কাছে আমার বিবাহিত জীবনটাও ঠিক সেরকমই মনে হয়। তো এটাও আমার অনেক বড় পাওয়া, এবং তার জন্য আমি আমার যে পার্টনার তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তার প্রতি। আচ্ছা, তুই যে সন্তানদের কথা বলছিলে, তাদের গানে আগ্রহ কতটুকু? ওরা কিন্তু, ওদের গলা অনেক ভালো এবং ওরা গান করে, কিন্তু আপু হয় না যে আমি চাপিয়ে দেওয়ার বিষয়টা একদমই পছন্দ করি না, কারণ মা যেহেতু গান করে, গানের মধ্যে আছে বলে বাচ্চাদের গান শিখতেই হবে। কারণ আমার কাছে মনে হয় যে যে কোনো প্রতিভা কিন্তু গড গিফটেড একটা ব্যাপার, তাদের মধ্যে যদি থেকে থাকে অবশ্যই একদিন সেটা প্রকাশিত হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওরা গানটা ভালো করতে পারবে, কারণ গলা এখন দেখে মনে হয় যে গলায় সুর রয়েছে। কিন্তু আমার যে বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন যেহেতু ওদের মানুষ হওয়ার সময়, বড় হওয়ার সময়, তো ওরা পড়াশোনাটাকেই ফোকাস করুক এবং ভালো মানুষ হোক, মানবিক মানুষ হোক, এবং তাদের মধ্যে যদি ওই প্রতিভাটা থাকে, তারা সেই সময়ে ডিসাইড করবে যে আমি কোন দিকে যাব, আমি গানটা করব নাকি অন্য সেক্টরে আমি কাজ করব। ডিপেন্ড করবে যে ওদের চিন্তা শক্তির উপরে এবং বা ওদের চাওয়া পাওয়া কি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু যাবার আগে আমরা একটা গান শুনে তারপরে বিদায় নেব। দর্শক সবাই ভালো থাকবেন, এখনই কোথাও যাবেন না, যেতে যেতে আমরা একটা গান শুনবো, এবং তার আগে তোমার জন্য একটা উপহার আছে বিটিকের। থ্যাংক ইউ। আপু, আমরা যাবার আগে একটা গান শুনতে চাই। মনমোহন দত্তের বহুল জনপ্রিয় একটি গান চেষ্টা করছি। তুমি আমার পোষা পাখি ও হে দয়াময়, তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয়ে নিদয় ও হে দয়াময়, তুমি আমার পোষা পাখি ও হে দয়াময়, তুমি আমার পোষা পাখি ও হে দয়াময়। সুখের অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.